মাত্র 150 দিনে আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে জোর। জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান মেজর মুজাফফর। পাসপোর্টে নাম পাল্টে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। বিচারে বেসামরিক আদালতে মামলার সুযোগ নেয়ার পরামর্শ। সাফ করে 400 টাকা করে বেতন পায় সারাদিনে, এই বাগান সাফ করে এই টাকাগুলো আনে। কারো মাধ্যমে যাচ্ছে, তারা তো ওই খাসিয়াদের বাসা বোঝে। কাজ দেওয়ার কথা বলে চুক্তি সিলেটে বাংলাদেশের কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়ারা। দিনের আলোতে সীমান্তে চলে মহড়া, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী। এবং এমবাপ্পের ইতিহাস গড়ার দিনে সাকার হ্যাটট্রিক আর 10 গোলের রোমাঞ্চে শেষ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে ব্রোঞ্জ মেডেল ইংল্যান্ডের। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। ক্ষমতা গ্রহণের মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বলেও জানান। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বর্তমান সরকার, যার বয়স মাত্র 150 দিন। বর্তমান সরকারের 5 মাসের অগ্রযাত্রা ও নানা উদ্যোগের বিষয়বস্তু তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকার প্রধানের প্রেস উইং। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব সালেহ শিবলি। সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন সেক্টরে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, খুব কম সময়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে বর্তমান সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকার জোর দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার ও সমসাময়িক কয়েকটা ধর্ষণ এবং হত্যাসহ বিভিন্ন মামলায় দ্রুত বিচারের নজির স্থাপনের কথাও জানান মাহদি আমিন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয়, সেটি প্রক্রিয়াধীন। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। জনগণের অধিকার রক্ষার মাধ্যমে তাদের স্বস্তিতে রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। আসছে অগাস্টে শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডের আওতায় বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড় সহ মিলবে 10 সুবিধা। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে পর্যায়ক্রমে সুবিধার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের শ্রমঘামে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু 55 বছরেও রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি রাষ্ট্র। এ নিয়ে তীব্র ক্ষোভ আছে প্রবাসীদের।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি আর আর্থিক প্রণোদনা নিশ্চিতে প্রবাসী কার্ড নিয়ে আসছে বিএনপি সরকার। আগস্টে শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহন সহ অন্তত 10টি সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে পর্যায়ক্রমে কার্ডের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। ইটভাটার দূষণ রোধ, যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং রাজধানী থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনে গুরুত্ব আরোপ করেন। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে গুরুত্ব দেন। রাজধানীর আরও অন্তত 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে 3 জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও শক্তিশালী করা এবং তৃণমূলের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোয় জোর দিয়েছে সরকার। মিয়ানমার দিয়ে করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করায় জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চীনের সঙ্গে অর্থনৈতিক বহুপাক্ষিক সম্পর্কের নতুন যুগে এখন বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে নজর এখন ঢাকার। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সই হয় 13টি সমঝোতা স্মারক। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আয়োজনে উঠে আসে প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন দিক। চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়াও মিয়ানমারের মধ্য দিয়ে ত্রিদেশীয় করিডোর আঞ্চলিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ চীনের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। দুই দেশের উন্নয়ন স্বার্থ, অর্থনীতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করেছে প্রধানমন্ত্রীর চীন সফরে। রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে শুধু চীনের সঙ্গে নয়, ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর দেওয়ার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উদ্দেশ্য ছিল আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি,
এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বহুমাত্রিক অংশীদারিত্বের উপর জোর দিচ্ছে সরকার। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সরকারে গিয়ে গণভোটের রায় ভুলে গেছে বিএনপি। বরিশালে 11 দলের সমাবেশে এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও গণ অভ্যুত্থানের পথ বেছে নেবে জনগণ। জুলাই সনদ কার্যকর ও গণভোটের গণরায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে বিভাগওয়ারি সমাবেশ করেছে 11 দলীয় জোট। শনিবার বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। বলেছেন গণভোটে হ্যাঁ বলুন, আমরা বলেছি গণভোটে হ্যাঁ বলুন, কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। আপনারা দামি ফেসিবাদ হতে পারবেন, আসল ফেসিবাদকেই জনগণ পাত্তা দেয় নাই। দামি ফেসিবাদ আবার কিসের? ফেসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 25শে জুলাই সিলেটে শেষ হচ্ছে 11 দলের বিভাগীয় সমাবেশ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালিয়ে যান মেজর মুজাফফর। সেখানেই ছদ্মনামে পাসপোর্ট করে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ফেরেন তিনি। তখনও ব্যবহার করেন ছদ্ম পরিচয়। এদিকে 81 সালে সেনা বিদ্রোহের বিচার হলেও আড়ালে থেকে যায় জিয়া হত্যার বিচার। বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে নতুন করে হত্যা মামলার সুযোগ রয়েছে, যার তদন্তে জনগণের সামনে আসতে পারে অজানা অনেক তথ্য। 1981 সালের 30শে মে ভোরের আলো ফোটার আগেই চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যার শিকার হলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রহস্যময় সে হত্যাকাণ্ডের কেটে গেছে 45 বছর। সেনা আইনে খুনিদের কারো কারো হয়েছে বিচার, কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা মেজর মোজাফফর হোসেন 4 দশক পর ধরা পড়লেন ঢাকায়। রহস্য মানব মোজাফফর এতদিন কোথায় ছিলেন? খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা কি, আর কারা ছিলেন বর্বর এই হত্যাকাণ্ডের নেপথ্যে? এসব নিয়ে দেশবাসীর কৌতূহল যেন কাটছেই না। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, জিয়াউর রহমানকে হত্যার পর পালিয়ে ভারত যান মোজাফফর। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মনে করেন, ছদ্মনামে বিভিন্ন কাগজপত্র বানিয়ে নানা সময় ভ্রমণও করেছেন বেশ কিছু দেশ। ভারতে গিয়ে উনি নাম নেয় বিপ্লব সরকার, আবার আরেকবার নাম নেয় জয় ব্যানার্জি নামে। দুইটা নাম উনি ব্যবহার করেন এবং সেইভাবে কাগজপত্র তৈরি করেন ভারতে। ওখানে কাগজপত্র তৈরি করে, পাসপোর্ট তৈরি করে উনি কিন্তু অনেক দেশ ঘুরে বেরিয়েছেন। উনি কাতারে গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন। তারপরে জেনারেল আমাদের যে মইনুল হোসেন চৌধুরী ছিলেন, বীর বিক্রম, উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন, উনি যে ওনার বই লিখে গেছেন, উনি ওখানে বলছেন যে এই মেজর মোজাফফর এবং মেজর খালেদ তার সাথে দেখা করতে এসেছিলেন, যা উনি কিন্তু পরে বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। 1996 সালে দেশে আসার পরও ছদ্ম পরিচয় ব্যবহার করতেন মেজর মোজাফফর, এমন তথ্য দিলেন প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক আবু রুশদ। আমি জানতে পেরেছিলাম যে 1996 সালে আওয়ামী লীগ আসার পরে মেজর মোজাফফর বাংলাদেশে এসেছিলেন, হ্যাঁ, এবং বাংলাদেশেও উনি বিভিন্ন নাম ব্যবহার করতেন, বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন। এরপরে আবার বিএনপি আসার আগে উনি চলে যান। এখন আবার যখন 2009 সালে আওয়ামী লীগ এসছে, তারপরে উনি এসে বাংলাদেশে থাকা শুরু করেছেন। এখন বাংলাদেশে উনি
বিভিন্ন নাম হয়তো ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। বিশ্লেষকরা বলছেন 81 সালে যে বিচার হয়েছিল তা মূলত সেনা বিদ্রোহের সাজা, আর সামরিক আদালতে সেই বিচার হওয়ায় সেসব তথ্য আর জনসম্মুখে আসেনি। তাই জিয়াউর রহমান হত্যার বিচার চেয়ে বেসামরিক আদালতে নতুন মামলার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি, বিচারটা হয়েছে একটা মিউটিনি বা বিদ্রোহের। এখন আপনার যখন এটা বিদ্রোহের বিচার হয় তখন এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় হয়, সামরিক আইনের বিষয় হয়। সুতরাং ওইখানে কে কি করেছে বিষয়গুলো সেনাবাহিনী হয়তো এই কারণে জানায়নি। এটাকে যদি আপনি আবারও মিউটিনি হিসাবে বিচার করেন তাহলে এটা ওই গণ্ডির মধ্যেই থাকবে। কিন্তু কেউ যদি এটার ব্যাপারে হত্যা মামলা দায়ের করে তাহলে জিনিসটা আপনার বৃহত্তরভাবে এটা তদন্ত করার একটা সুযোগ দাঁড়াবে। জিয়াউর রহমান তো হত্যাকাণ্ড এবং মিউটিনি দুইটা এখানে। তো হত্যাকাণ্ডের অপরাধ কনকারেন্ট জুরিসডিকশন আছে, দুই দিকেই বিচার হতে পারে। একটা হলো সিভিল কোর্ট আর একটা হলো মিলিটারি কোর্ট। সো এইটা সরকার সিদ্ধান্ত নেবে তার বিচার কোথায় হবে। বিশ্লেষকরা বলছেন মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনেক তথ্যই জানার সুযোগ সামনে এসেছে। তবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের জন্য প্রাপ্ত তথ্য অন্যান্য দলিলাদি ও সংশ্লিষ্টদের মাধ্যমে যাচাই করতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জানাবো ফিফা বিশ্বকাপের খবর। মায়ামি স্টেডিয়ামে গোল বন্যা আর রেকর্ডের ছড়াছড়ি। কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় কীর্তি কিংবা দিদিয়ের দেশমের বিদায় মঞ্চ কোনো কিছুই থামাতে পারল না থ্রি লায়ন্সদের। ফ্রান্সকে গোল উৎসবের এক ম্যাচে 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল জিতে নিল ইংল্যান্ড। হ্যাট্রিক করেছেন বুকায়ো সাকা আর 10 গোল করে আসরে গোল্ডেন বুটের রেসে শীর্ষে উঠে গেলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের রেকর্ড 22 গোল এখন এমবাপ্পের দখলে। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ফরাসি রক্ষণে ঝড় তুলে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই বুকায়ো সাকার জোড়া গোল, সাথে ডেক্লান রাইস আর এজরি কোনসার আঘাতে খড়কুটোর মতো উড়ে যায় ফ্রান্সের রক্ষণভাগ। প্রথমার্ধে 4-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা একরকম নিজেদের পকেটে পুরে নেয় ইংলিশরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ডাগআউটে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ, তাই সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না তারা। রক্ষণের দুর্বলতা ঢাকতে উপামেকানো আর লুকাস দিনিয়েকে মাঠে নামাতেই প্রাণ ফেরে লেব্লুজদের শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরু হয় কিলিয়ান এমবাপ্পে শো। ব্র্যাডলি বারকোলার 1 গোলের পাশাপাশি জোড়া গোল করে ফরাসিদের ম্যাচে ফেরান এই মহানায়ক। এই 2 গোলের উপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 10-এ নিয়ে গেলেন এমবাপ্পে। ম্যাচ হারলেও ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে নিলেন এই ফরাসি ফরওয়ার্ড। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এখন এমবাপ্পের দখলে। 22 গোল করে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। গোল্ডেন বুটের রেসেও মেসির চেয়ে 2 গোলে এগিয়ে শীর্ষে তিনি। ফরাসিদের প্রাপ্তির খাতায় আরও আছে মাইকেল ওলিসের রেকর্ড। 1970 বিশ্বকাপে পেলের 6 অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে 60টি অ্যাসিস্টের নতুন ইতিহাস গড়েছেন তিনি। খেলার শেষ ভাগে নাটকের তখনও বাকি ছিল। 87 মিনিটে পেনাল্টি থেকে হ্যাট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে জয় নিশ্চিত করেন বুকায়ো সাকা। ইনজুরি টাইমের 6ষ্ঠ মিনিটে উসমান দেমবেলে ফ্রান্সের হয়ে ব্যবধান কমালেও একদম শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের 6ষ্ঠ গোল ফরাসিদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়। 6-4 ব্যবধানের এক অবিশ্বাস্য জয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স। এই হারের ব্যবধান ছাপিয়ে ফরাসি ফুটবলে অবসান হলো এক সোনালী অধ্যায়ের। টানা 14 বছর আর 185টি ম্যাচের গৌরবময় অধ্যায় শেষে বিদায় নিলেন মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে বৃষ্টি বাঁধাতেও আটকানো যায়নি আর্জেন্টিনাকে। স্পেন ফিরে গেলেও ঘণ্টাখানেক অপেক্ষার পর অনুশীলন করেছে স্ক্যালোনি বাহিনী। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের রণকৌশল ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না লিওনেল স্ক্যালোনি। সেমিফাইনালে দারুণ খেলা সিমিওনেকে দেখা যেতে পারে বিগ ম্যাচেও। কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল একাদশ, জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বিশ্বকাপের ফাইনাল বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং সেশন। লিওনেল মেসি এবং তার পুরো দল অনুশীলন করছে। বিগ ম্যাচ, আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা 2 দলই 2 কন্টিনেন্টাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লিওনেল স্ক্যালোনি, যিনি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে জিতেছেন এবং এবারও কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে আর বিবেচিত হচ্ছে।
সেমিফাইনালে যে একাদশটা খেলেছিল সেই একাদশেরই অধিকাংশ ফুটবলার মাঠে নামবেন ফাইনালে স্পেনের বিপক্ষে। একটু বলতে চাই কোন জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। গত ম্যাচে আমরা দেখেছিলাম হুলিয়ানো সিমিওনাকে তিনি মাঠে নামিয়েছিলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, স্টার্ট করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে। ঠিক ওই পজিশনে কিন্তু মূল একটা দ্বিধাদ্বন্দ্বের কাজ করছে। 4-4-2 ফরমেশনে খেলেছিল, সেই মিডফিল্ডে সিমিওনের জায়গায় তাকে খেলাবেন বা কে খেলবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। সেখানে 3 জন কন্টেন্ডার রয়েছেন, সিমিওনো তো আছেনই, রদ্রিগো ডি পল অথবা নিকোলাস গঞ্জালেস, যে কোনো একজনকে হয়তো বা বেছে নেবেন লিওনেল স্কালোনি, যাকে ফাইনালে তিনি খেলাবেন। আরও একটা কিন্তু চিন্তার জায়গা রয়েছে রাইট ব্যাকের যে পজিশনটা, সেদিক থেকে কিন্তু গোল কনসিড করেছিল আর্জেন্টিনার ফুটবল দল ইংল্যান্ডের এগেনস্টে, এবং সেই ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন নাহুয়েল মলিনা, যদিও পরবর্তীতে তাকে পরিবর্তন করে গঞ্জালো মন্টিয়েলকে নামানো হয়েছিল। গঞ্জালো মন্টিয়েল কিন্তু নামার পরে আমরা দেখেছি তিনি সেই জায়গাটা ভালো একটা ট্যাকেল দিয়েছিলেন এবং সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে বা তার দিক থেকে তেমন কোনো আক্রমণ করতে পারেনি। তো এই দুইটা জায়গায় কিন্তু হয়তোবা চিন্তার কারণ, বা এই দুই জায়গাতেই পরিবর্তন আনতে পারে। ফাইনালেও নিশ্চয়ই আর্জেন্টিনা চাইবে লিওনেল মেসিকে কেন্দ্র করেই আক্রমণ ভাগটা সাজাতে। লিওনেল মেসি চাইবেন গোল করতে বা গোল করিয়ে দিতে। যেই দুটো জায়গায় চেঞ্জেসের কথা বলছি, সেই দুজন ছাড়া বাকি সবাই যারা খেলেছেন গত সেমিফাইনাল তারা সবাই ফাইনালেও খেলবেন, কিন্তু যদি প্রয়োজন মনে করে অবশ্যই সেই জায়গাগুলোতে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপ ফাইনালে উত্তাপ বইছে ক্রিকেট পাড়ায়। সাবেক থেকে বর্তমান উঠতি ক্রিকেটাররাও উচ্ছ্বসিত আর্জেন্টিনা স্পেন দ্বৈরথ ঘিরে। পাড়াল বেস্তিলিস্তে ভক্ত নাজমুল হোসেন শান্তর প্রত্যাশা লিওনেল মেসির হাতেই উঠবে দ্বিতীয় শিরোপা। অন্যদিকে এলেন-10-এর জন্য আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে রাইভাল সমর্থকরাও। ফুটবল বিশ্বকাপের নেশায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব, যার প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও। ক্রিকেটারদের ভাবনা নিয়ে জানার চেষ্টা করেছি এই ফিফা ফাইনালকে ঘিরে তাদের মাথায় কি ঘুরছে। আর্জেন্টিনান ফ্যান হিসেবে বলতে পারি যে এবার পুরো ওয়ার্ল্ড কাপটা যে আমরা অনেক ভালো খেলছি তা না। ওদের খেলা যখনই দেখা হয় চিন্তা করি কখন 70 মিনিট 75 মিনিট হয়ে যাবে, তারপরে খেলাটা এনজয় করব। পেশায় ক্রিকেটার হলেও ছাড়েনি ফুটবলের নেশা। জাতীয় দলেও আছে ফুটবলের এমন পার ভক্ত। বিশ্বকাপ এলে যেমন তাদের মাঝে কাজ করে উন্মাদনা, তেমনি চলে কথার লড়াই। ভালো একটা খেলা হবে, বাট দিন শেষে এটাই চাইবো স্পেন যেন ফ্রান্সের সাথে যেভাবে খেলছে ওভাবে না খেলে এবং ম্যাচটা হারে। আর্জেন্টাইনরা যখন আমাদেরকে করে লেগ পুল করে তখন আসলে খুবই বাজে লাগে। আম্মু আর্জেন্টিনা, আমি ব্রাজিল, আব্বু ব্রাজিল। তবে লিওনেল মেসি ইস্যুতে ঐক্যবদ্ধ সবাই। ফুটবল কিংবদন্তির হাতে আরও একটা শিরোপা দেখতে চায় আলবি সেলেস্তে শিবির। তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাও ভক্তদেরও একই দাবি, আরও একবার এলেন-10-এর হাতে উঠুক আরাধ্যের ওই সোনালি ট্রফি। আমি চাই যে আপনার গোলও করুক, অ্যাসিস্টও করুক, গোল্ডেন বলও জিতুক, গোল্ডেন বুটও জিতুক। এগুলো যদি কোনো কিছু না জিততে পারে তাহলে কাপটা জিতুক। যেভাবে ও ফুটবল খেলছে এবং যেভাবে অ্যাসিস্টগুলো করছে আসলে ও আসলে হকদারি বটে। ওয়ার্ল্ড কাপটা বেঁচে আছে আর্জেন্টিনা, যেহেতু ফাইনাল উঠছে সে কারণে আমি চাবো যে অবশ্যই আর্জেন্টিনা জিতুক। বিশ্বকাপের আগে ভবিষ্যৎবাণী করে আলোচনায় এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালেও এই আর্জেন্টাইন পার ভক্তের কাছে জানতে চাওয়া হলো প্রেডিকশন। সরাসরি উত্তর না দিলেও জানিয়েছেন নিজের মনের চাওয়া। একটা ধারণা করে বলা, নাথিং সিরিয়াস। সবাই যেভাবে এটা নিয়ে অনেক করছে, আমি আসলে জাস্ট বলছি আর কি কথাগুলো। ফাইনালের জন্য কোনো প্রেডিকশন করতে চাই না। আমার মনে হয় দুই দলই ভালো, বাট আমি স্টিল মনে করব যে আর্জেন্টিনা একটু আগায় থাকবে, কারণ ওদের এক্সপেরিয়েন্স এবং এই ওয়ার্ল্ড কাপে যেভাবে ফাইনাল পর্যন্ত এসছে, আমি আশা করছি যে আর্জেন্টিনা জিতবে। ফুটবল বিশ্বকাপ নিয়ে এর আগে সাকিব তামিমদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। আরও একটা বিশ্বকাপ ফাইনাল। আপাতত 22 গজের চিন্তা দূরে রেখে বাকিদের মতো টিভি সেটের সামনে বসবেন ক্রিকেটাররাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কথিত ভালো সম্পর্ককে সামনে রেখে সিলেট অঞ্চলের সীমান্তবর্তী গ্রামের বাংলাদেশি কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। সেসব অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে দিনের আলোতেই, এমন ভিডিও ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ বিভিন্ন সময় সীমান্তে উত্তেজনা দেখা দিলেই হচ্ছে গুলিবর্ষণ, দেশে ফিরছে মরদেহ। এ নিয়ে বিজেপির পক্ষ থেকে পাওয়া যায়নি আনুষ্ঠানিক কোনো বক্তব্য। সিলেট অঞ্চলের ভারত সীমান্ত ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। দোয়ারাবাজারের সীমান্তবর্তী গ্রাম জুমগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে সময় সংবাদ।
বাসতলা বিওপির আওতাধীন এই সীমান্তে গেল কয়েক বছর ধরেই ভারতের মেঘালয়ের সশস্ত্র খাসিয়া গোষ্ঠীর সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে বাংলাদেশি কিশোর যুবকদের। প্রায় নাকি নানা ধরনের অস্ত্র বহন করতে দেখা গেছে অনেককে। তবে এর পেছনে আছে স্থানীয় একটি চক্র, যারা ভারতে কাজ দেওয়ার কথা বলে খাসিয়াদের সঙ্গে করে দিচ্ছে তাদের চুক্তি। গরু চুরি ধরে না, না তো আমরা গরু বাছুর আছি বর্ডার একদম পাশাপাশি। বাগান সাফ করে 400 টাকা করে বেতন পায় সারা দিনে, এই বাগান সাফ করে এই টাকাগুলো আনে। কারো মাধ্যমে যাচ্ছে, তারা তো ওই খাসিয়াদের বাসা বুঝে। স্থানীয়রা বলছেন দৈনিক 600 টাকা মজুরিতে কাজের পাশাপাশি তারা পরিচিত হচ্ছেন নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে। বাংলাদেশে জায়গা নাই, আলবাবার ধান ক্ষেত করে মানুষে, এর জন্য আমরা ইন্ডিয়াতে রাখি। বন্দুক লিয়া শখ করে আর কি, আটা হয়তো একটা সেলফি নিছে। 500 টাকা রোজ নিমু, তোরা আমরা আজকে 100 টাকাই দিবে। শখ করে হয়তো অস্ত্রটা হাতে নিয়া একটা সেলফি হয়তো উঠাইছে তারা। স্থানীয় যুবকদের নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশের অভিযানে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পলাতক। স্থানীয় চক্রটির একজন মিসির আলী, তার বাড়িতে হাজির সময় সংবাদ। তাকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। সীমান্তে এত ঘটনা, তারপরও যেন কিছুই হয়নি এমন ভাবনা স্থানীয় বাসিন্দাদের। বিজিবিকে জানাই এটা করতে পারবেও না, আর বিজিবি নিশ্চয়ই এটা জানে না। মাঝে মাঝে তাদের এখানে কাজ করতে গেলে তাদের বন্দুকটা আসলে তারা ইচ্ছাকৃতভাবে ধরে দেখে, কার আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের। সচেতন মহল বলছে দ্রুতই নিরাপদ জীবন নিশ্চিতে সীমান্তবর্তী গ্রামগুলোর যুবকদের নিয়ে ভাবতে হবে সরকারকে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদিও এটি তারা কৌতূহলবশত করেছে, বাট এটি আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আইন অপরাধ। সেই অপরাধ করার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং তাদের পরিবারকে বা অন্যান্যদেরকেও বুঝিয়েছি যে এটি যাতে তারা না করলে কিন্তু তাদেরকে আইনের আওতায় চলে আসতে হবে। গত 5 বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্তের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে 10 জনের বেশি বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও অনেকে। পেছনে ভারতের পাহাড়, মাঝখানে গরু চড়াচ্ছেন অনেকেই। যে জায়গাটি পুরোটি নোম্যান্সল্যান্ড, যেখানে মানুষদের বিচরণে নিষেধাজ্ঞা রয়েছে। এমন ঝুঁকিপূর্ণ কাজ প্রতিদিনই করছেন এই গ্রামের মানুষজন। অনেকেই সুযোগ পেলে ঢুকে পড়ছেন ভারতে, যা আইনত দণ্ডনীয়। পুরো ব্যাপারটি থামানো না গেলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই এলাকার যুবকরা, এমনটি মনে করছেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি এবং তার সহযোগীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 4 সহযোগী সহ তাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় কয়েকটি বিদেশি অস্ত্র। এদিকে ঢাকায় আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রি নিয়ে অনলাইনে প্রতারণার দায়ে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। গত কয়েক মাস ধরে রাজধানীর মতিঝিল এলাকায় হত্যাচেষ্টা সহ বিভিন্ন জায়গায় অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেশিরভাগ অপরাধের সঙ্গে জড়িত মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীরা। শুক্রবার অভিযান চালিয়ে বাপ্পি সহ তার 5 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি বিদেশি অস্ত্র। পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে রয়েছে রাজধানীর কয়েকটি থানায় 7টির মতো মামলা। বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, ওখানে তাদের অস্ত্র আছে। এদিকে ঢাকায় আয়োজিত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টকে কেন্দ্র করে অনলাইনে ভুয়া টিকিট বিক্রির নামে প্রতারণার দায়ে বখতিয়ার আবিদ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এছাড়াও ডাকাতি প্রস্তুতির অভিযোগে মোহাম্মদপুরের আদাবর থেকে গ্রেপ্তার হয়েছেন ইউসুফ গ্রুপের 3 সদস্য নয়ন, ইয়াসিন ও শাকিল। আটক 3 জনই সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির ঘটনা ঘটানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, এই যে চাপাতি এগুলো নিয়ে। তখন আমরা তথ্যের ভিত্তিতে তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করি। আর এরা মূলত ইউসুফ গ্রুপ নামে পরিচিত।
এবং এর সাথে আরও একজন আছে ফরহাদ, সে নেই পলাতক। আইন শৃঙ্খলা রক্ষায় মোহাম্মদপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংকট মোকাবেলায় বছরে প্রায় ৪৫ থেকে ৬০,০০০ কোটি টাকার এলএনজি আমদানি করতে হচ্ছে। এমন সংকট উত্তরণে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি ৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনের সরবরাহের লক্ষ্য নিয়েছে। এই জন্য নতুন ৩টি গ্যাস ও তেলকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের জলে স্থলে প্রচুর গ্যাস তেল মজুত রয়েছে, সেদিকে নজর দেওয়ার আহ্বান তাদের। দিগন্ত সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি বর্তমানে ১৭টি কূপ থেকে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি এই ডুপিটিলা ১ নম্বর গ্যাস কূপ সহ নতুন নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নিয়েছে। এখনও ৩টা কূপের খনন আমাদের শেষ হয়নি, ৮টা কূপের ভিতরে। তার মধ্যে একটা আছে রশিদপুর ১৩ আর ডুপিটিলা ১, কৈলাসটিলা ৯। নতুন ৩টি কূপ খননের কাজ শেষ হলে ৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করার ব্যাপারে আশাবাদী কোম্পানির শীর্ষ কর্মকর্তা। আমরা এখন ১৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি, এবং এই যে বাকি যে ৩টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে, এইটা যদি হয়ে যায় এখান থেকে আরও ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। অন্যদিকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি বন্ধ করতে হলে জলে স্থলে দ্রুত নজর দিতে হবে। সমুদ্রে বিপুল পরিমাণে গ্যাস ও তেল মজুত রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সেদিকে দ্রুত নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অবসরটাকে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এখানে দেশি, এবং যদি আমাদের দেশি এবিলিটি থাকে দেশি, প্লাস হচ্ছে বৈদেশিক যে কন্ট্রাক্টগুলি করে আমাদের এই কাজগুলি করতে পারে। ১৯৫৫ সালে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কারকৃত প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রো বাংলার অধীন রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানে গ্যাস কূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগ পেট্রোল, ১২ থেকে ১৫ ভাগ অকটেন, ৯ ভাগ ডিজেল ও ২ ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চলতি অর্থবছর চট্টগ্রাম কাস্টমস হাউসকে ১,৩২,৪৩৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অথচ বিদায়ী অর্থ বছরে ১,০২,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রাই অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়াই এই ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণের অভিযোগ চট্টগ্রাম চেম্বারের। সাক্ষরত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্য থেকে ৫০,৫০১ কোটি টাকার আমদানি শুল্ক, ৬৬,১৯৮ কোটি টাকা মূল্য সংযোজন কর এবং ১৫,৭৩৭ কোটি টাকা সম্পূরক শুল্ক সহ সর্বমোট ১,৩২,৪৩৫ কোটি টাকা রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমকে লক্ষ্যমাত্রা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অথচ বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে ১,০২,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৮৫,০০০ কোটি টাকা। আমরা আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। আমরা এই জন্য অর্জন করতে সক্ষম হব, বিগত অর্থ বছরের আমাদের যে আদায়ের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সঠিক থাকবে। এর বাইরে চট্টগ্রাম কাস্টমের আইসিডি শাখাকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ২,০৯৮ কোটি টাকা। ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণের অভিযোগ চট্টগ্রাম চেম্বারের। যে লক্ষ্যমাত্রা করেছেন, আপনি চিটাগং চেম্বারকে নিয়ে বসেন, আদার ট্রেড বডিকে নিয়ে বসেন, একসাথে বসে আপনারা বের করেন ওয়ার ইজ দ্য লিকোনিয়া, হাউ টু গো অ্যাহেড, হাউ টু ওয়ে ফরওয়ার্ড, কীভাবে আপনি বাড়াতে পারেন, আমরা আপনাকে বের করে দেবো রাস্তা। আপনি ট্যাক্স নেবেন যাদের সাথে, তাদের সাথে কথা বলবেন না। আপনি বসে ওখানে একটা
জাজমেন্ট দিয়ে দেবেন, এটা তো হবে না। প্রতি বছরই চট্টগ্রাম বন্দর দিয়েই অন্তত 5 লাখ কোটি টাকার পণ্য আমদানি হয়। যেহেতু আমদানি থেকে বিশালাই রাজস্ব আদায় করতে হবে, তাই আমদানি নীতি সহজ করার পাশাপাশি কাস্টমসকে আরও সহনশীল হওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের। মূলত শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় পণ্য আনার প্রবণতাকে রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে আসছেন কাস্টম কর্মকর্তারা। ব্যবসায়ীরা যদি কোনো ভুল করে থাকে সেখানে মার্সির ব্যবস্থা রাখতে হবে, প্রয়োজনে পেনাল্টি থাকবে, প্রয়োজনে মিস ডিক্লারেশন থাকলে তার জন্য আইন করে সেখানে তাদেরকে সহনশীল প্রক্রিয়ায় মালামাল বের করার সহযোগিতা করতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমদানিকারককে যদি আইনের দিক বিবেচনা করে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে যদি সহযোগিতা করা হয়, আমার মনে হয় বিশাল একটি লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হব। এবার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, পানগাঁও কাস্টম হাউস সহ 18টি বিভাগকে সর্বমোট 1,80,597 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। 1,32,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা অর্জনের জন্য যেমন শুল্ক ফাঁকির প্রবণতা রোধ করতে হবে, ঠিক তেমনি রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে সচল রাখতে হবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংকটের বড় ধাক্কা এবার বৈশ্বিক সার বাণিজ্যে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও ডিএপি সারের দাম যেমন অস্বাভাবিক বেড়েছে, তেমনি নেপাল ও শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত 18টি দেশ চরম আমদানির ঝুঁকিতে পড়েছে। শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যেও প্রভাব ফেলেছে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে থমকে যায় এ পথ, আর এতেই ব্যাহত হয় সারের বৈশ্বিক বাণিজ্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা অব্যাহত থাকে জুন পর্যন্ত। জুলাইয়ের শুরুতে কয়েকটি চালান শুরু হলেও তা ফেরেনি স্বাভাবিক অবস্থায়, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংঘাতের আগে প্রতি টন ইউরিয়ার দাম যেখানে ছিল প্রায় $400, এপ্রিলে তা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় $850। যদিও জুন নাগাদ বেশ কিছুটা কমে প্রতি টন ইউরিয়া সারের দাম নামে $453। অন্যদিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের প্রতি টনের দাম $580 থেকে বেড়ে $770 পৌঁছায়। WTO বলছে বিশ্বের মোট নাইট্রোজেন ভিত্তিক সার রফতানির 24.8% এবং ফসফেট সার রফতানির 11.4% করে উপসাগরীয় অঞ্চল, আর নাইট্রোজেন ভিত্তিক সারের 40% এবং ফসফেট সারের 48% যায় এশিয়ার বাজারে, যার মধ্যে ভারতের আমদানির প্রায় 2/3 আর থাইল্যান্ডের প্রায় অর্ধেক নাইট্রোজেন ভিত্তিক সারের যোগানও আসে এখান থেকেই। WTOর বিশ্লেষণ বলছে, উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা 81টি দেশের মধ্যে 18টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কাও। বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, সার সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হলে কৃষি উৎপাদন কমতে পারে, আর তার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায়। অন্তরা সেন, সময় সংবাদ। তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 5 মাসে বাজারটিতে রফতানি কমেছে প্রায় 19%, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। শুধুমাত্র মে মাসে প্রবৃদ্ধি কমেছে 17% বেশি। বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানির প্রায় অর্ধেকেরই গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এই বাজারই তৈরি করেছে নতুন উদ্বেগ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রথম 5 মাসে ইইউ আমদানি করেছে মোট 3,383 কোটি 75 লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 10% কম।
এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ থেকে আমদানি। এ সময় বাংলাদেশ জোটটিতে রফতানি করেছে 727 কোটি 68 লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় 18.89% কম। শুধু মে মাসেই রফতানি কমেছে 17.12%। ইউরোপের বাজারে বিগত আসলে মাস 6 ধরে স্পেশালি ইরান যুদ্ধের জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে, তারা অর্ডার কিছু কমিয়ে দিয়েছে, এই অর্ডার অ্যাডজাস্টমেন্ট করেছে। এর জন্য অনেকটা ক্ষেত্রে এক্সপোর্ট ড্রপ করেছে। শুধু রফতানি নয়, কমেছে পণ্যের গড় মূল্য। গেল বছরের তুলনায় 6% কম দামে ইউর কাছে পণ্য বিক্রি করেছে বাংলাদেশ। প্রতি কেজির গড় মূল্য দাঁড়িয়েছে 19.77 ইউরোতে। বাংলাদেশ বলে যে আমরা সব অর্ডার পেয়ে যাব তা না, তা আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের সেলসের, এটা কিভাবে কভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? There's a lot of uncertainty. তো এই আনসার্টেনটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। রফতানি কমার তালিকায় আছে প্রতিবেশী দেশ ভারতের নাম। গেল বছরের তুলনায় রফতানি কমেছে 13.33%। এদিকে কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল অবলম্বন করে ইইউতে রফতানির শীর্ষে রয়েছে চীন। 5 মাসে দেশটির প্রবৃদ্ধি কমেছে মাত্র 4.20%। আর উচ্চ মূল্যে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখছে ভিয়েতনাম। রফতানি কমেছে মাত্র 1.51%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। হোঁচট খেয়েছে দেশের আবাসন ও নির্মাণ খাত। গেল 1 বছরে কমেছে রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার, অথচ প্রায় 2.25% পরিবহন ব্যয়, আর এ খাতে মজুরি খরচ বেড়েছে 3.25%। এমন তথ্য উঠে এসেছে বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI এ। যদিও ব্যবসায়ীদের হিসাবে তা আরও কয়েক গুণ বেশি। তাদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধি আর শুল্ক চাপে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আবাসন খাত। পরিস্থিতির উন্নয়নে আবাসন বান্ধব নীতি সহায়তা চান তারা। MS আরিফিনের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েক বছর ধরেই নেতিবাচক অবস্থায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। ব্যয়ে লাগাম টানার নীতিতে তলানিতে নেমেছে এডিপি বাস্তবায়ন। মে পর্যন্ত গেল 11 মাসে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেকও, যার প্রভাব পড়েছে আবাসন ও নির্মাণ খাতে। দুরবস্থার চিত্র স্পষ্ট করেছে পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI। তথ্য বলছে বছর ব্যবধানে উল্লেখযোগ্য হারে কমেছে এই সূচক। 2024-25 অর্থ বছরের 5.07% থেকে সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে 2.02% নেমে এসেছে রড, বালু, সিমেন্টের ব্যবহার। শুধু কর বাড়ানোর ক্ষেত্রে যে লিফটের মূল্য 25 লাখ ছিল সেটা 35 লক্ষ হয়ে গেছে। বালি, সিমেন্ট, তারকাটা, বাঁশের চাটাই থেকে শুরু করে টাইলস, সিমেন্ট, রড, প্রত্যেকটা আইটেমে আমরা চরম সংকটের মধ্যে রয়েছি। এই সময়ে আবাসন খাতে বেড়েছে পরিবহন খরচ ও মজুরিও। BMPI সূচক বলছে বছর ব্যবধানে পরিবহনে 2.26 আর মজুরিতে 2.85% বাড়তি ব্যয় করতে হয়েছে খাত সংশ্লিষ্টদের। তেলের দাম বাড়া মানে পরিবহন খরচ বাড়ছে। যখন মানুষের জীবনযাত্রা কস্টিং বেড়ে যায় তখন লেবারের দামও কিন্তু বেড়ে যায়। যে ফ্ল্যাটটি আমরা আগে স্কোয়ার ফিট 8,000 টাকা সেল করতাম, এখন কিন্তু কস্টিং চলে আসবে 13,000 টাকা। তবে ব্যবসায়ীদের হিসেবে আবাসন ও নির্মাণ খাতে গেল 5 বছরে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে 60% বেশি। এই সময়ে কাঁচামালের দাম বেড়েছে 31% মতো। এতে হুমকির মুখে পড়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ 269টি খাত। এই অবস্থায় ব্যবসা সহায়ক কর কাঠামো সহ আবাসন বান্ধব নীতি সহায়তার দাবি তাদের। শুধু আবাসন খাত না, আবাসন খাতের সঙ্গে জড়িত 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ ধ্বংসের দ্বার প্রান্তে। এবং আপনাকে মনে রাখতে হবে, আবাসন খাতের সূচক যদি ঊর্ধ্বগতি হয় তাহলে এই যে 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, সেই লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো ডেভেলপ করবে, তাতে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। যুদ্ধের কারণে আমরা দেখেছি আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যত আছে, মোটা দাগে যদি বলেন আপনি, সব মিলে 31% দাম বেড়েছে। এই সেক্টরে আবার নতুন করে গড় করলে বাড়বে 11% বেড়ে গেছে। তাহলে আগে ছিল 31, আরও 11, তাহলে 42-43% যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বাড়ে তাহলে এই ব্যবসা কিন্তু করা সম্ভব না। তথ্য বলছে দেশের জিডিপিতে নির্মাণ ও আবাসন সহ সামগ্রিক খাতের অবদান প্রায় 16%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে দাবি করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান মাসুদ খান বলেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার। রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পুঁজিবাজারে আস্থার সংকট শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। জানান, দেশের পুঁজিবাজারে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে কোনো নীতি নেওয়া হবে না। বাজারের স্বার্থেই কাজ করবে কমিশন, তবে অনিয়ম পেলে কঠোর হবে কমিশন। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে পারে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার সে প্রমাণ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতা ধরে রেখে অর্থনীতি পুনরুদ্ধারের নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। শনিবার রাতে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ মেরিটাইম একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় এ মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট আমলে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে দায়িত্ব নিলেও শুরুটা ভালো করেছে সরকার। সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনার কাজে লাগাতে সরকারকে সহযোগিতা করতে মেরিন পেশাজীবীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির একটা শক্তি আছে, এটা একটা ইনহেরেন্ট শক্তি যে বিএনপি ধ্বংসস্তূপের উপর থেকে উঠে দাঁড়াতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, রাষ্ট্রপতির দায়িত্বে আসেন, তখন একইভাবে কিন্তু 1975 সালে একটা দুর্ভিক্ষের পরে, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পরে তিনি সেই অর্থনীতিকে টেনে তুলেছিলেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে উপরে তুলেছিলেন। আর আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, যিনি এসে ভঙ্গুর অর্থনীতি থেকে উঠে দাঁড়াবার, আবার বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত করবার। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্থানীয় প্রশাসন স্লুইস গেট দেখবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উপকূলীয় এলাকার মানুষের জানমাল প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার টেকসই বেড়ি বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক সহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙা থাকায় প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধের নিচে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এমন পরিস্থিতি। অন্যদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডের প্রায় 10,000 মানুষ। হবিগঞ্জ থেকে রাশেদ আহমেদ খান এবং জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের ছবি এবং তথ্য নিয়ে থাকছে রিপোর্ট। সড়ক নাকি নদী দেখে বুঝার উপায় নেই। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সম্প্রতি হবিগঞ্জের খোয়াই নদীর তীর উপচে ভেসে যায় লোকালয়। হঠাৎ পানির তোড়ে বাড়িঘর ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুর্বল হয়ে পড়ে পুরো কাঠামো। শেষ পর্যন্ত নদীর প্রবল চাপে 9 অক্টোবর রাতে ভেঙে যায় বাঁধটি। দ্রুত স্থায়ী সমাধানের দাবি তাদের। যারা বালু নিচে থাকার কারণে এই ক্ষতিটা আমরা আসছে হয়েছে। এই বালু কেগুদেরকে উচ্ছেদ করতে হবে। যারা এসব কাজে জড়িত, আমি তাদের মানে সবার পক্ষ থেকে আমি তাদেরকে তাদের শাস্তি আমি দাবি করতেছি।
এদিকে জামালপুরে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এমনকি পৌরসভার অনেক এলাকা 6 মাসই থাকে পানির নিচে। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাসাবাড়ি ও ড্রেন নির্মাণই এই দুর্ভোগের কারণ। তবে জামালপুরের দুর্ভোগ নিরসনে প্রকল্প নেওয়া হয়েছে জানায় পৌর কর্তৃপক্ষ। পানি জমার কারণে আমরা এখানে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারতাছি না। প্রথমত এখানে হাঁটা যায় না, শামুকের জন্য প্রচুর পরিমাণে পানি উঠে গেছে, পানিবাহিত রোগ হচ্ছে। চুলা ধরাইতে পারি না, চুলায় রান্না করতে পারি না। কোনো মৃত ব্যক্তি যদি মরে আমরা লাশটা নিয়ে মাটি দিব, দেওয়ার মতো উপায় নাই। বিডিআর ক্যাম্পের দক্ষিণ পাশ থেকে একবারে ঝিনাই নদী পর্যন্ত, আর শফি মিয়ার বাজার থেকে গবাখাল পর্যন্ত এবং শেখের ভিটার থেকে গবাখাল পর্যন্ত, এই 3টে ড্রেন যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে জামালপুর শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। সামান্য বৃষ্টি হলেই 10 নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা, পলাশতলা ও কাজীর আক এলাকার প্রায় 200 পরিবার পানিবন্দী হয়ে পড়েন। ফাতেমা শিলু, সময় সংবাদ। সিলেটে অবস্থিত দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম কুষ্ঠ হাসপাতাল, জনবল সংকট, অপরিচ্ছন্ন ওয়ার্ড, চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগে ধুঁকছে প্রতিষ্ঠানটি। তবে বিদ্যমান সমস্যাগুলো দ্রুতই কাটিয়ে ওঠার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। দিগের সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। জনবল সংকট, চিকিৎসকের অবহেলা, অস্বাস্থ্যকর ওয়ার্ড, ভাঙা সীমানা প্রাচীর, কুষ্ঠ রোগীদের জন্য বিশেষ জুতা তৈরির জন্য কারিগর না থাকায় রোগীদের হাঁটা চলায় সংক্রামক জীবাণু ছড়াচ্ছে হাসপাতাল জুড়ে। এরকম নানান সংকটে জর্জরিত সিলেট কুষ্ঠ হাসপাতাল। অপরিচ্ছন্ন বেড ও মেঝের মাঝেই চিকিৎসা গ্রহণ করছে রোগীরা। নার্সরা সেবা দিলেও দিনের পর দিন চিকিৎসকের দেখা না পাওয়ার অভিযোগ রোগীদের। ড্রেসিং বন্ধ নিয়ম মধ্যে পায় না, ডাক্তার একটু বেশি দেখা করে ডাক্তার খোবায় না, তাই বেশি এই পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা থাকতো। হাসপাতালটিতে চিকিৎসক, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী ও শোমেকারের সংকটের কথা জানান দীর্ঘদিন থেকে কাজ করে আসা এই নার্স। এখন আসুন জুনিয়র কনসালটেন্ট 2 জন, ওনারাই মেডিকেল অফিসারের কাজ চালায়, ওনাদের কাজও চালায়। হাসপাতালের 50 কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কর্মরত মাত্র 27 জন। দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। জনবল সংকটের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন, এটা পরবর্তীতে হয়তো আমরা জনবল সংকটটা হয়তো কাটিয়ে উঠতে পারবো। 1890 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দেশের 3টি বিশেষায়িত সরকারি কুষ্ঠ হাসপাতালের মধ্যে বৃহত্তম। এখানে শয্যা সংখ্যা 80টি থাকলেও বর্তমানে কার্যকর মাত্র 48টি। তবে হাসপাতালের তথ্য বলছে বর্তমানে 2টি ওয়ার্ডে চিকিৎসাধীন 15 জন। এছাড়া প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহ বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। গেল বছরের তুলনায় এবারের জুন জুলাই সংক্রমণ বেড়েছে প্রায় 2 গুণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 1.5 মাসে মৃত্যু হয়েছে 4 জনের। রোগের চাপ বাড়ায় চালু করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। তবে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গগন পণ্ডিত ও শেখ মাহবুব আলমের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর নমহল এলাকার বাসিন্দা রিপন কুমার দে গত 9 জুলাই থেকে জ্বর, মাথা ও শরীর ব্যথা এবং পাতলা পায়খানার সমস্যায় ভুগছিলেন। 12 জুলাই পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত। পরদিন থেকেই ঠাঁই হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 2 ছেলের পর এবার স্বামীর সুস্থতার আশায় হাসপাতালের বিছানায় প্রহর গুনছেন স্ত্রী দীপা রানী। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। জুন মাসের তুলনায় জুলাইয়ের প্রথমার্ধেই রোগী বেড়েছে 3 গুণ। গত 1.5 মাসেই ডেঙ্গু কেড়ে নিয়েছে 4 জনের প্রাণ। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আলাদা বিশেষায়িত ওয়ার্ড। সিমটম দেখা পরে আমি ডাক্তারের শরণাপন্ন হই, ডেঙ্গু টেস্ট দেয়, পরে ডেঙ্গু আইডেন্টিফাই হয়। কিছু খাইতে পারি না, পেটে ব্যথা করে, বমি বমি ভাব লাগে। ড্রেনেজ সমস্যা বেশি, তো এই কারণে এদিকে ডেঙ্গু উৎপন্ন হইতে বেশি। ডেঙ্গু অথবা ডেঙ্গু রোগের উপসর্গও যদি লক্ষ্য করা যায়, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে তারা যদি বেশি করে পানি জাতীয় খাবার, যেমন স্যালাইন, ডাবের পানি, অথবা এখন ফলের সময় ফল বেশি করে খাইতে পারে যদি ডায়াবেটিস না থাকে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বিভাগে গত বছরের তুলনায় এবার সংক্রমণ প্রায় দ্বিগুণ। 2025 সালের জুনে আক্রান্ত ছিল 63 জন ও জুলাইয়ে 196 জন, অথচ 2026 সালের জুনেই তা 90 ছাড়ায় ও জুলাইয়ের 15 তারিখের মধ্যেই আক্রান্ত দাঁড়িয়েছে 179 জনে। তবে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের প্রত্যেক চিকিৎসককে, প্রত্যেক কনসালটেন্টকে আমাদের এই যে লেটেস্ট প্রোটোকল, সেই প্রোটোকলটা পড়াশোনা করে সেই প্রোটোকলটা অনুযায়ী চিকিৎসা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নগরীতেও ডেঙ্গুর সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। গত 1.5 মাসে এখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। বাউন্ডারি রোড, মাদ্রাসা কোয়ার্টার, লিচুবাগান ও নওমহল সহ বেশ কয়েকটি এলাকা এরই মধ্যে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। আমরা ড্রেন পরিষ্কার করছি, খাল বিল পরিষ্কার করছি, জঙ্গল পরিষ্কার করছি, পাশাপাশি আমাদের 50 জন শুধু মশক নিধনের কর্মী গতকালতে কাজ করতেছে। গেল অর্থ বছরে মশক নিধনে 2,30,00,000 টাকা ব্যয় করলেও 2026-27 অর্থ বছরে এই খাতে 3.5 কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জরুরি ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পুরো সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। আইরিন, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি, সাবরিনা মজুমদার। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের 5 উপজেলার 90 কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে 400 হেক্টর ফসলি জমি আর 4000 বসতঘর। ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। এদিকে মনু ও ধলাই নদীর বাঁধের 5টি স্থান উন্মুক্ত থাকায় আবারও বন্যা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। বন্যার পানি নেমেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসস্তূপ। কোথাও রাস্তার মাঝখানে বিশাল গর্ত, আবার কোথাও পানির তোড়ে ভেঙে গেছে রাস্তার একাংশ। ক্ষতি হয়েছে ফসলি জমি ও বসতঘর। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ সহ 5 উপজেলা। এতে 90 কিলোমিটার গ্রামীণ সড়ক, 5টি কালভার্ট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়। এটা ওই যে তোমার বন্যার ভাঙ্গা পানি উঠছে, অনেক পানি আমরা এলাকার কাছে বন্যায় 5 উপজেলার 21টি ইউনিয়নে 4000 মানুষ বসতবাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছেন। জমিতে লাগানো আউশ ও আমনের বীজতলা সহ ফসলের ক্ষতি হয়েছে 400 হেক্টর। এছাড়া ভেসে গেছে 450টি মাছের ঘের। দ্রুত পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। আমার ঘরটা গোলাপ পানি আয়া ঘরটা একবারে দরজা ভাঙি গেছে, আমি এমন কষ্টই আছে। পানি আয়া ঘর ভাঙি গেছে, এখন খাওয়া দাওয়া টাকা নাই, গোর বানাইব কিভাবে, আমিও সাহায্য করতে পারি না। বাড়ি ভাঙ্গিয়া লইয়া গেছে, লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। 2,37,000 টাকা মতন খরচ হয়েছে। এখন আমার আশা আছিল 10-12 লাখ টাকা পাইতাম, পানি সবকিছু লয়ে গেছে। ক্ষতিগ্রস্ত 50 কিলোমিটার সড়ক সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন এলজিইডির প্রকৌশলী। আর কৃষি বিভাগ বলছে বন্যায় 2 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণ করছে, এটা ভবিষ্যতে বাড়তে পারে। আমরা চেষ্টা করব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পর্যায়ক্রমে আমরা বিভিন্ন প্রণোদনা আওতায় নিয়ে এসে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য। আমরা জাস্ট ফিল্ড থেকে তথ্য পাঠিয়েছি, সরকার অবশ্যই কাজ করছে এই ব্যাপারে, কারণ রাস্তা ক্ষতিগ্রস্ত মানে অবশ্যই জনদুর্ভোগ, এখন মানুষের জন্য চলাচল অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় সরকার যথাসম্ভব চেষ্টা করবে যে তাড়াতাড়ি যাতে অর্থ বরাদ্দ করা যায়। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পরিবারদেরকে পুনর্বাসন করার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঢেউটিন এবং নগদ টাকা অর্থ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে জানিয়েছি। তো আশা রাখি এই বরাদ্দ পেলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আবার পুনর্বাসন করতে পারবো। পাশাপাশি কৃষি যে ক্ষতিটা হয়েছে সেটাও তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে সরকারকে জানানো হয়েছে। মনু ও ধলাই নদীর বাঁধের 5টি স্থান উন্মুক্ত থাকায় আবারও বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। হবিগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। একই দৃশ্য শেরপুরের মাছের বাজারেও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান ও শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। শুরুতেই যাচ্ছে রাশেদের কাছে।
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে এখানে আমরা দেখেছি যে সবজি সরবরাহ অনেকটা কমে গেছে এবং সরবরাহ কমে যাওয়ার পর থেকে এখানে যে সবজির যে দাম, বাজারের সবজির দাম অনেকটাই চড়া আমরা দেখেছি। আমরা সকাল থেকে সবজি বাজারে ছিলাম, এখানে দেখেছি যে সবজির বাজারে অনেকটা আগুন, গ্রাহকরা বলছেন যে সবজির বাজারে এখানে আগুন হয়েছে এবং এখানে যে দাম, এটা প্রচুর দাম সবজির বাজার রয়েছে। আমরা দেখেছি যে এখানে যে সবজি বিশেষ করে এখানে শসার দাম এখানে 130 টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা, এবং টমেটো 120 টাকা, তারপর ঝিঙ্গা 80 টাকা, মানে সব সবজির দামে এখানে দেখা যাচ্ছে অনেকটা বেশি। তো আসলে বিক্রেতারা জানিয়েছেন যে বন্যা এবং এখানে টানা বর্ষণের ফলে এখানে সরবরাহ কম হয়েছে এবং বিশেষ করে সবজির যে ক্ষেতগুলো আছে ক্ষেতগুলো অনেক নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ কম এবং সরবরাহ কম হওয়ার কারণে এখানে দামও অনেকটা বেশি। আমরা জানি যে হবিগঞ্জের এটি সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার, চাষি বাজার হিসেবে পরিচিত। এই বাজারে সবজি দাম অন্যান্য বাজারের চেয়ে অনেক কম থাকে, কিন্তু গত এক সপ্তাহ থেকে হবিগঞ্জে আকস্মিক বন্যার কারণে যে নদী এলাকার যে ছড়া এলাকা আছে, এই ছড়া এলাকার যে বিভিন্ন সবজি বাগান আছে, এই বাগানগুলো অনেকটা তলিয়ে গিয়েছে এবং তলিয়ে যাওয়ার ফলে হবিগঞ্জে যে সবজিগুলো ছিল এই সবজিগুলো নষ্ট হয়ে গেছে, যে কারণে সবজির সরবরাহ একেবারেই কম এবং এই সবজি সরবরাহ কমের কারণে দামটা অনেকটা বেশি। আমরা জানি যে এই বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে যে পাইকাররা আসেন, পাইকাররা এসে এই বাজার থেকে সবজি সংগ্রহ করে অন্যান্য বাজারে নিয়ে বিক্রি করেন, কিন্তু আসলে এখানে যে সবজি পাইকারি বাজার হওয়ার পরেও এখানে যে সবজির সরবরাহ অনেক কম, যে কারণে যারা ক্রেতা আছে এবং ক্রেতা বিক্রেতা আছে সবাই রয়েছে এখানে অনেকটা একটা বিপাকে রয়েছে, এবং সবজি মধ্যবিত্ত যারা আছেন তারা সবজি কিনতে পারছেন না। আমরা কথা বলেছিলাম যে সবজি ব্যবসায়ীদের সাথে, তারা যারা পাইকারি সবজি বিক্রেতা তারা জানিয়েছেন যে তারা আসলে বেশি দামে সবজি ক্রয় করেন এবং বেশি দামে বিক্রি করতে হয়, যে কারণে আসলে সবজির দাম অনেকটাই বেশি। কিন্তু তারা জানিয়েছেন যে সবজির যদি সরবরাহ বাড়ে তো দাম অনেকটা কমবে। তো এইখানে আমরা এই ছিল হবিগঞ্জের সবজি বাজার সর্বশেষ। আমরা চলে যাচ্ছি শেরপুরে হীরা সাহেবের কাছে, আমরা সেখান থেকে সর্বশেষ খবর জানবো। সকাল থেকেই শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছের বিক্রেতারা মাছ নিয়ে শেরপুরের নবীনগর বাজারে আসেন মাছ বিক্রি করতে। এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি শেরপুরের পাইকারি বাজারে সকাল থেকেই মাছের ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে কিন্তু আসলে মুখরিত ছিল। এখন এই মুহূর্তে কিন্তু আসলে বিভিন্ন বাজার থেকে আসা খুচরা বিক্রেতারা কিন্তু আসলে মাছ কিনে নিয়ে চলে গেছেন। তারা এই বাজার থেকে পাইকারি মাছ কিনে নিয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন খুচরা বাজারে, জেলার বিভিন্ন প্রান্তের খুচরা বাজারে গিয়ে বিক্রি করবেন। আমরা লক্ষ্য করেছি আজকে রোববার থাকায় কিন্তু আসলে মাছের বাজারটা কিছুটা কম। আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে কিন্তু আসলে মাছের বাজারটা একটু মানে উঠতির দিকে থাকে, অর্থাৎ একটু দাম বেশি থাকে। আজকে রোববার থাকার কারণে কিন্তু আসলে মাছের বাজারটা কিছুটা নিচের দিকে, অর্থাৎ সাধারণ ক্রেতাদের আসলে হাতের নাগালেই রয়েছে। আমরা একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের জেলার বাইরে থেকে কিন্তু আসলে ময়মনসিংহের হালুয়াঘাট, ফুলপুর, কিশোরগঞ্জের হাওর এবং নেত্রকোনার হাওর থেকে কিন্তু সাধারণত এই মাছগুলো এসে থাকে। তবে যখন মাছের সিজন থাকে তখন কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পাইকাররা তাদের মাছগুলো কিন্তু বিভিন্ন উপায়ে এই বাজারে নিয়ে আসেন। আমরা একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে মাছের বাজার কিন্তু সাধারণ ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে বলে আমাদেরকে পাইকারি ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এই মাছের বাজারে সকাল থেকেই যে মাছ বিক্রি হয় তা এখানে কিন্তু আসলে 6টি আড়তদার রয়েছেন। এই 6 জন আড়তদারের মাঝে কিন্তু আসলে এই আড়তদাররা কিন্তু মধ্যস্থতা করে কিন্তু এই মাছগুলো কিন্তু আসলে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন। আমরা
জানতে পেরেছি এই বাজারে প্রতিদিন 5 থেকে 6 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। তারা সাধারণ ছোট ছোট মাছ ব্যবসায়ীরা কিন্তু আসলে এই বাজার থেকে মাছ কিনে নিয়ে জেলার বিভিন্ন খুচরা বাজারে কিন্তু নিয়ে বিক্রি করেন। তো আজকে কিন্তু আসলে মাছের যদিও কিছুটা মাছের আমদানি কম ছিল, তারপরেও কিন্তু আজকে মাছের বাজারটা কিন্তু আসলে সহনীয় পর্যায়ে ছিল বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তো শেরপুরের পাইকারি মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ ও শেরপুর থেকে। দেখছেন ভোরের সময়, সঙ্গে দেখছেন ভোরের সময়। 5 বছরেও শেষ হয়নি সুনামগঞ্জের আলিপুর খাসিয়ামারা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ। 4টি ইউনিয়নের 30টি গ্রামের লক্ষাধিক মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। ঠিকাদার ও এলজিডির অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। দ্রুতই কাজ শেষ করার আশ্বাস প্রকৌশলীর। হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট, ছবি তুলেছেন এবাদুল হক রুজেল। খাসিয়ামারা নদীর পাড়ে নোঙর করা খেয়া নৌকা দিয়ে দীর্ঘ 30 বছর ধরে প্রতিদিন চলাচল করতে হয় 7,000 মানুষকে। মাঝি ও বৈঠা ছাড়া নদীর দুই পারের বাঁশের খুঁটিতে বেঁধে রাখা লম্বা রশি ধরে টেনে নৌকায় পারাপার করতে হয় তাদের। সেতুর নির্মাণ কাজ শেষ না হয় এই দুর্ভোগ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর, আলিপুর, ট্যাংরাটিলা, গিরিশনগড়, আজবপুর সহ 4 ইউনিয়নের 30 গ্রামের মানুষের। 2022 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে দোয়ারাবাজার, ট্যাংরাটিলা, আলিপুর সড়কের খাসিয়ামারা নদীর আলিপুর ও ট্যাংরাটিলা গ্রামের শেষ প্রান্তে 75 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থের সেতু নির্মাণের কাজ শুরু হয়। 5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। গাফিলতির জন্য শুধু একমাত্র সরকারি গাফিলতি এবং কন্ট্রাক্টরের যে গাফিলতি, এই এর জন্য এই কাজটা হচ্ছে না। 2021 সালে শুরু হয়েছিল কাজ, 18 মাসে হওয়ার কথা ছিল, কিন্তু এখন মানে 2026 সাল, প্রায় আপনার 5 বছরের উপরে হয়েছে, এখনো ব্রিজের কাজ কমপ্লিট হয় নাই। ব্রিজটা আমরা অনেক কষ্ট হইতেছে। ব্রিজটা যদি আপনারা উঠে তাড়াতাড়ি উদ্বোধন করে দিতেন তাহলে আমরা চলাফেরাটা একটু ভালো হইতাম। নির্মাণ কাজে ধীর গতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করেন স্থানীয় জনপ্রতিনিধি। দ্রুত বাস্তবায়নের বারবার তাগিদ দিচ্ছি ঠিকাদারকে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তার অবহেলার কারণে এখানে এই কাজটি বিলম্বিত হচ্ছে এবং জনভোগান্তি চরমে হচ্ছে। তবে দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ হবে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। ব্রিজের কাজগুলো তো আপনার একটা সার্টেন পিরিয়ড ছাড়া করাবে, আর এখানে যখন কাজ ধরে তখন আরো হয়ে যায় পাহাড়ের ডল, এইসব কারণে এটার একটু প্রসেসটা দেরি হয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,26,94,000 টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। সীমান্ত জটিলতা শেষে নেত্রকোনার ভবানীপুর গ্রামের শূন্য রেখায় দৃশ্যমান হচ্ছে নতুন সড়ক। সোমেশ্বরী নদী শাসনের মাধ্যমে পার বাধাইয়ে তৈরি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে গ্রামবাসীদের চলাচলের পথ। ব্রিজসহ সড়কটি নির্মাণ হলে অবহেলিত পাহাড়ি জনগোষ্ঠী সহ সীমান্তরক্ষী বিজিবির দুর্ভোগ শেষ হবে। উন্নত হবে পাহাড়ি জনপদের শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবি নিয়ে রিপোর্ট। গ্রামের প্রধান যোগাযোগ ব্যবস্থা এখনো ভাঙাচোরা মাটির রাস্তা, খাল বা ছড়া পার হতে ভরসা কেবল ঝুঁকিপূর্ণ কাঠ বা বাঁশের সাঁকো। স্বাধীনতার 55 বছর পার হলেও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামের চিত্র এটি। দীর্ঘদিন চলাচলের সড়ক না হওয়ায় ভারতের শূন্যরেখা দিয়ে চলাচল করতে হয় গ্রামবাসী সহ স্থানীয়দের। শূন্যরেখা জটিলতায় সড়কের উদ্যোগ নিতে গেলেও বারবার বিএসএফ এর বাধায় পড়ে গ্রামবাসী ও বিজিবি। অবশেষে এই ভোগান্তির অবসান ঘটাতে বিজিবির মধ্যস্থতায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীর ভেতরেই জায়গা করে চলছে বাংলাদেশের অভ্যন্তরে সড়ক নির্মাণের কাজ। যদিও কাজটি করতে বালু তোলায় বাধা দেয়ায় 1 বছর পেছালেও কাজটি এখন শেষের পথে। ব্রিজ ও সড়ক নির্মাণ হলে শেষ হবে সীমান্তবাসীর দুর্ভোগ। রাস্তাঘাট সমস্যা, নতুন যে ব্রিজ আসছিল একটা সেটাও ভেঙে গেছে। স্কুলের পোলাভান আছে, এরাও যাইতে খুব কষ্ট, একজন আর ধরে ধরে যায়। রাস্তাটা থেকে আমরা অনেক সুবিধা। রাস্তা হইলে দর্শনার্থী যারা আছে তারা এলাকার লোকজন সবাই ঘুরতে পারবে, যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশের জায়গা ব্যবহার করতে পারবে। শূন্যরেখা থেকে 50 মিটার দূর দিয়ে 1440 মিটার একটি সড়ক অনুমোদন করে বিজিবি। কাজটি সম্পন্ন হলে সুফল মিলবে গ্রামবাসীর বললেন বিজিবির অধিনায়ক। এদিকে ভবানীপুরে বিলীন হওয়া রাস্তার কাজ বিজিবির সহায়তায় শেষের দিকে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী। এই রাস্তাটা শেষ হয়ে গেলে আমাদের বিজিবি তথা
এই ভবানীপুর গ্রামবাসীর জন্য খুবই উপকার হবে। আমরা এরকম ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই। সীমান্তবর্তী এলাকায় কাজটা করা ছিল অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু। আমরা দ্রুত গতিতে বিজেপির সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা কাজটা শেষ পর্যায়ে চলে আসছি এবং আমরা এটা হয়তো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রথম প্যাকেজে 13 কোটি 28 লাখ ও দ্বিতীয় প্যাকেজে 8 কোটি 64 লাখ টাকা ব্যয়ে 55 মিটার ভরাট সহ 360 মিটার নদীর পার বাঁধাই কাজ 80% শেষ হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সুস্থ বাংলাদেশ, একটি সুস্থ বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই, শিক্ষিত বাংলাদেশ গড়তে চাই এবং স্বাস্থ্যে সচেতন বাংলাদেশ গড়তে চাই। যদি গড়তে হয় তাহলে আমাদের সকলের এই মাদক থেকে দূরে থাকতে হবে, জুয়া থেকে দূরে থাকতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনে সরকার কাজ করলেও মূল ভূমিকা পালন করতে হবে পরিবারকে। সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের ভূমিকাই মুখ্য বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। শনিবার সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন, সহায়তা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা প্রশাসন ও ময়মনসিংহ প্রেস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে দু দলের সদস্যদের ট্রফি তুলে দেন অতিথিরা। তার ছেলেকে নিয়ন্ত্রণ না করতে পারলে সে কোথায় যাচ্ছে, কি করছে, এইটা সবার আগেই দেখতে হবে। ছেলে বা মেয়ের বাবা মা, তার চারিত্রগত কোনো পরিবর্তন হলো কিনা, ব্যবহারগত তার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এটা দিয়ে বুঝতে হবে যে সে স্বাভাবিক নাই, অস্বাভাবিক হয়ে গেছে, নেশা টেশায় পড়ে গেছে। তখন থেকে যদি এটা ট্যাকেল করা যায় তাহলে এই রোগটা এত বাড়বে না। মাদকটাকে নির্মূল করতেই হবে এবং এটা করার জন্য যত রকম কাজ করার আমাদের সরকার করবে এবং করছে। জুলাই সনদ ও গণভোটের রায় অমান্যকারীদের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ির বটতলী এলাকায় জুলাই পথযাত্রা সমাবেশে তিনি এই কথা বলেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণভোটের রায় আধা আধি নয়, পুরোপুরি বাস্তবায়ন করতে হবে সরকারকে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারা একজন গণহত্যাকারী ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দেয় তারা কোনোদিন প্রতিবেশী হতে পারে না। আপনারা যে শূন্যের খাতায় নাম লেখাইলেন, এই জন্য মুগ্ধ ওয়াসিম রাজপথে জীবন দিয়েছে যে বাংলাদেশের পরিবর্তন হবে। সেই পরিবর্তনের স্বপ্ন কারা ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশে। তারা আমাদেরকে বলেছিল বাংলাদেশে সংস্কার হবে, বাংলাদেশে পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে। বিএনপি ভোট মানে কিন্তু গণভোট মানে না। অথচ বাংলাদেশের জনগণ তারা সরকারেরও ভোট দিছে, তারা সংস্কারেরও ভোট দিছে। সরকারের ভোট যদি বৈধ হয়, সংস্কারের ভোট কেন অবৈধ হবে? এই প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। ঝালকাঠিতে খালে নিখোঁজের 5 ঘন্টা পর উদ্ধার হয়েছে পর্যটকের মরদেহ। শনিবার সকালে সদরের ভীমনুলি গ্রামের ভাসমান পেয়ারা বাজারে ভ্রমণে আসেন 15 জনের একটি দল। দুপুরে সেই দলের কিশোর সানি ভীমনুলি খালে গোসলে নামেন। এক পর্যায়ে গাছ থেকে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। সন্ধ্যায় খাল থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।